Assalamu alaikum. Welcome everybody to the session. So today we are going to review the syllabus at first. Then we'll find out the problems if you have, and we'll discuss about the problems. So first of all, আমরা দেখব যে এই আমাদের আপকামিং মিড টার্মের সিলেবাস কি কি সেটাকে শর্ট লিস্ট করে দিব, যাতে করে আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। কোশ্চেন প্যাটার্ন সেগুলি নিয়ে আলাপ হবে এবং কোন চ্যাপ্টারে আমরা কি কি পড়েছি সেটা দেখব, আর আপনাদের যেগুলি বুঝতে সমস্যা আছে, কোশ্চেন আছে, সেগুলি আমরা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই এই পেজটা কি দেখতে পাচ্ছেন? আমি শেয়ার দিয়েছি। জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে মূলত আমরা সিলেবাসে কি কি পড়েছি টপিকগুলি আমি এখানে লিখেছি, আপনারা দেখেন। ফার্স্ট চ্যাপ্টারে আমরা যা যা পড়েছি সেখানে এগুলি সবই শর্ট টাইপের, ডেফিনেশন টাইপের। প্রথমে হোয়াট ইজ ফাইন্যান্স ডেফিনেশন পড়েছি আমরা। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ফাইন্যান্সের ডেফিনেশন, আপনি যাতে বলতে পারেন। সেকেন্ডলি লিখে নিব স্যার। সবাই লিখে নেন, এখানে তো দেখাই যাচ্ছে। পরে লিখতে হলে তো আবার ভিডিওটা দেখে লিখতে হবে, এখনই লিখে ফেলেন। তো কেউ চাইলে স্ক্রিনশটও নিতে পারেন যারা মোবাইলে আছেন। তো যার যেমনি সুবিধা হয়। তো ডেফিনেশন অফ ফাইন্যান্স, তারপরে আমরা প্রিন্সিপালস অফ ফাইন্যান্স পড়েছি। কয়েকটি প্রিন্সিপাল পড়েছিলাম, আপনাদেরকে বলেছি 3-4টা অন্তত যাতে বলতে পারেন, সেরকম প্রিপারেশন নেবেন। টোটাল 6টা না স্যার? জি, প্রিন্সিপাল। এর মধ্যে 3-4টা অন্তত আপনাকে বলতেই হবে, সেভাবে প্রিপারেশন নেবেন। এবং আপনাকে মনে করেন জিজ্ঞেস করলাম হোয়াট ডু মিন বাই প্রিন্সিপালস অফ রিস্ক অ্যান্ড রিটার্ন, তখন এই প্রিন্সিপাল দিয়ে কি বুঝায়, রিস্ক রিটার্ন দিয়ে আমরা কি বুঝি, এগুলি আমরা ওই ক্লাসে আলাপ করেছিলাম ইন ডিটেল। তো আপনি জাস্ট সংক্ষেপে বলবেন এরকম। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ডু মিন বাই প্রিন্সিপালস অফ টাইম ভ্যালু অফ মানি, সেক্ষেত্রে এটা একটু ডিসকাস করব। শর্ট কোশ্চেন টাইপের, শর্ট টাইপের কোশ্চেন। জি জি স্যার। ভাইভাতে তো আর অত মানে ব্রড কোশ্চেন আপনি 5 মিনিট ধরে বলতে থাকবেন এরকম না। তো আপনি এক কথায় শর্টলি কিভাবে বলতে পারেন ওভাবে প্রিপারেশন নেবেন। জি স্যার। বা শুধু যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, সেক্ষেত্রে প্রিন্সিপালগুলির নাম বলবেন শুধু, কোনোটাকে ডিসক্রাইব করতে বললে সেইটা শুধু হাইলাইট করবেন। ওকে, জি স্যার। দেন ফাংশনস অফ ফাইন্যান্স, এটি আমরা পড়েছি। 3টা ফাংশন রয়েছে, এই 3টা আপনারা শিখবেন। ক্যাপিটাল বাজেটিং, দেন ক্যাপিটাল স্ট্রাকচার, আর একটা ছিল ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এই 3টা ফাংশন ভালো করে পড়বেন। জি স্যার। দেন গোলস অফ দ্য বিজনেস, এখানে আমরা পড়েছিলাম দ্য আলটিমেট গোল অফ দ্য বিজনেস ইজ টু ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অফ দ্য ফার্ম, দ্যাট ইজ দ্য আলটিমেট গোল। এবং এই গোল কিভাবে অ্যাচিভ করা যায় সে নিয়ে আমরা ডিটেইল আলাপ করেছি। তো এটা ওইভাবে প্রিপারেশন নেবেন। দেন এজেন্সি কনফ্লিক্ট, এটার মানে কি বা এটা দিয়ে কি বোঝায় ডিফাইন করতে হবে আপনাকে। তো এজেন্সি কনফ্লিক্টটা শিখবেন। তারপরে এই এজেন্সি কনফ্লিক্ট যদি অ্যারাইজ করে, সেক্ষেত্রে এটা কিভাবে ওভারকাম করা যায়, এজেন্সি কনফ্লিক্ট। এরপরে আমরা পড়েছিলাম ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন। ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন বলতে আমরা 3 টাইপস পড়েছিলাম। কি কি বলেন তো? সোল প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ এন্ড কর্পোরেশন। মনে আছে? তো সেক্ষেত্রে আপনি এগুলি কোনটাকে কি বলে ডিফাইন করবেন। সোল প্রোপ্রাইটরশিপ কাকে বলে, পার্টনারশিপ কাকে বলে, কর্পোরেশন কাকে বলে, এই 3টা ডেফিনেশন ভালো করে শিখবেন। যে কোনো একটা জিজ্ঞেস করলে যাতে আপনি বলতে পারেন। এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটা একটা পয়েন্ট পড়বেন। যে সোল প্রোপ্রাইটরশিপের একটা অ্যাডভান্টেজ বলেন, একটা ডিসঅ্যাডভান্টেজ বলেন, আবার কর্পোরেশনের একটা অ্যাডভান্টেজ বলেন, একটা ডিসঅ্যাডভান্টেজ বলেন, এরকমের একটা একটা পড়বেন। তো এগুলি আমরা ফার্স্ট চ্যাপ্টারে আলাপ করেছিলাম। যে 7টা পয়েন্ট করে দিলাম ডেফিনেশন টাইপের বা শর্ট টাইপের। এগুলির উপরে ভালো করে প্রিপারেশন নিলে আপনি পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ। তো ফার্স্ট চ্যাপ্টার নিয়ে যদি কোনো কোশ্চেন বা প্রবলেম থাকে বলতে পারেন। ঠিক আছে।
স্যার ইয়ে স্যার এজেন্সি কনফ্লিক্টটা একটু বুঝিয়ে দেন স্যার হ্যাঁ স্যার এজেন্সিটা শর্ট করে জি Agency conflict, basically it's a conflict between two parties. Two parties here is the owner of the farm and the managers of the farm. এই যে দুইটা পার্টি, একটি কর্পোরেশনের ওনার হলো শেয়ার হোল্ডার, তারা হলো ওনার্স অফ দ্য ফার্ম, আর ম্যানেজার্স দে আর দ্য এমপ্লয়ি অফ দ্য ফার্ম। এই যে দুইটা গ্রুপ, এদের মধ্যে conflict between two parties, and this conflict arises due to self interest. তাদের যে নিজস্ব ইন্টারেস্ট থাকে, সেলফ ইন্টারেস্ট, এই দুইটা গ্রুপের। এখন এদের ইন্টারেস্ট কি? আপনার ওনারদের ইন্টারেস্ট কি? ওনাররা চায় ফার্মের যাতে ওয়েলথ ম্যাক্সিমাইজ হয়, এটাই হলো তাদের ইন্টারেস্ট, যে ফার্মের কিভাবে ভালো করা যায়। অন দ্য আদার হ্যান্ড, যারা কোম্পানির ম্যানেজার্স, তাদের ইন্টারেস্ট কি? তাদের ইন্টারেস্ট হলো তাদের পারফরমেন্স যাতে ভালো শো করা যায়, তাদের যাতে প্রমোশন হয়, তারা যাতে ইন্টারেস্ট ইনসেনটিভ পায়, এগুলি হলো তাদের ইন্টারেস্ট। এবং এই দুইটা গ্রুপে যেহেতু দুই ধরনের ইন্টারেস্ট, তাদের মধ্যে সামটাইমস ডিসিশন মেক করতে গিয়ে অনেক কনফ্লিক্ট তৈরি হয়, প্রবলেম অ্যারাইজ করে। এটাকেই বলে এজেন্সি কনফ্লিক্ট। তো এখানে আমরা বইও সুন্দর করে ডিফাইন করা আছে, দেখবেন যে পোটেনশিয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ইট ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিটুইন outside shareholders and managers who make decision about how to operate the farm. এই দুইটা গ্রুপের মধ্যে সহজ মনে রাখবেন যে এই দুইটা গ্রুপের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং এটি কি রিলেটেড? ডিসিশন মেকিং রিলেটেড, কিভাবে ফার্ম অপারেট করবে সেই নিয়ে এদের মধ্যে কনফ্লিক্ট। ওকে, জি স্যার। থ্যাংক ইউ। এরপরে আর কোনো বিষয়? এই চ্যাপ্টারে মনে হয় আর কোনো সমস্যা নাই। স্যার এই হাউ টু ওভারকাম এজেন্সি কনফ্লিক্ট এটা একটু বলবেন নি স্যার? এই কনফ্লিক্টটাকে কিভাবে দূর করা যায়, কিভাবে ওভারকাম করা যায়, সেক্ষেত্রে আমরা কয়েকটা ওয়ে বলেছিলাম, 3টা ওয়ের নাম বলেছিলাম, বই আছে। 3টা ওয়ে কি কি দেখেন? 1 নাম্বার ম্যানেজারিয়াল কম্পেনসেশন বা ইনসেনটিভ। এখানে আমরা মানে শেয়ার হোল্ডাররা চিন্তা করবে বা কোম্পানির যারা ওনার তারা চিন্তা করবে যে এই ম্যানেজারদেরকে যদি আমরা কিছু ইনসেনটিভ দিই, তাদের যদি কিছু বেনিফিট দিই, সেক্ষেত্রে তারা আমাদের কথা শুনবে। তো পজিটিভ অ্যাপ্রোচ, এই ম্যানেজারিয়াল কম্পেনসেশন, উই ক্যান প্রোভাইড দেম উইথ শেয়ারস, সাম ইনসেন্টিভ ইন এনি ফাইন্যান্সিয়াল বেনিফিট, ফ্রিঞ্জ বেনিফিট, এসব বিভিন্ন বেনিফিট তাদেরকে প্রোভাইড করে আমরা তাদেরকে এই কনফ্লিক্ট মিনিমাইজ করতে পারি। তারা তখন বেনিফিট পেয়ে কি করবে? ম্যানেজমেন্টের প্রতি লয়াল থাকবে, তাদের কথা শুনবে। এটা হলো একটা অ্যাপ্রোচ, যে আমরা কিভাবে তাদের কথা শোনাতে পারি। সেকেন্ডলি, শেয়ার হোল্ডার্স ইন্টারভেনশন। শেয়ার হোল্ডার ইন্টারভেনশন বলতে যারা কোম্পানির ওনার, তারা আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম, তারা এখানে ইন্টারফেয়ার করবে। ইন এ সেন্স যে তারা বাধ্য করবে, যে যারা এমপ্লয়ি আছে তাদেরকে কথা শুনতে বাধ্য করবে, ইনফ্লুয়েন্স করবে, যে হ্যাঁ আমরা যে ডিসিশন নিলাম এটা শুনতেই হবে, যদি না শোনা হয় দেন উইল টেক অ্যাকশন এগেইনস্ট ইউ। তো এরকমেরই একটি ফোর্সফুল অ্যাপ্রোচ হলো শেয়ার হোল্ডার ইন্টারভেনশন। আর থার্ডলি বলেছিলাম থ্রেট অফ টেক ওভার থ্রেট হলো যে এই ম্যানেজারদেরকে বোঝানো যে আমাদের ফার্মের পারফরমেন্স যত ভালো হবে তত ফার্ম সামনে এগিয়ে যাবে, আর আপনারা যদি আমাদের ডিসিশনগুলি ইমপ্লিমেন্ট না করেন, সেক্ষেত্রে ফার্মের যদি কোনো খারাপ অবস্থা তৈরি হয়, খারাপ অবস্থা বলতে ফাইন্যান্সিয়ালি যদি লুজার হয়, তাহলে এই আমাদের ফার্ম বা এই কোম্পানি অন্য একটি বড় কোম্পানি টেক ওভার করে নিতে পারে। আর একটা কোম্পানি যখন অন্য কোনো কোম্পানি টেক ওভার করে, তখন এর পুরো ম্যানেজমেন্ট বা সেট আপ চেঞ্জ হয়, আর সেক্ষেত্রে আপনাদের জব থাকবে কিনা সেটাও ইটস এ ম্যাটার অফ কোশ্চেন। তো আপনারা যদি জব এনশিওর করতে চান, আপনাদের পজিশনকে এনশিওর করতে চান, ইট ইজ বেটার যে আপনারা আমাদের কথা শুনেন। তো না হলে অন্য ফার্ম এটাকে টেক ওভার করে নিয়ে যেতে পারে। তো এটা হলো আরেকটি অ্যাপ্রোচ, যে হস্টাইল টেক ওভার থ্রেট, যে আমরা যদি ঠিকমতো সবাই একসাথে কাজ না করি, এই কোম্পানি অন্য কোনো কোম্পানি নিয়ে যেতে পারে কিনে বা টেক ওভার করে।
এটা থেকে আমাদের মুক্তির উপায় হলো যে সবাই আমরা ওনার ম্যানেজার সবাই একসাথে একযোগে কাজ করব এর ফাইন্যান্সিয়াল বেনিফিটকে এনশিওর করার জন্য, ওয়েলথ ম্যাক্সিমাইজ করার জন্য। এটাই হলো থ্রেট অফ টেক ওভার। এই তিনটা ওয়েতে আমরা কি করতে পারি, এজেন্সি কনফ্লিক্টকে মিনিমাইজ করতে পারি। তো এখানে আমরা সহজে মনে রাখার জন্য এভাবে চিন্তা করবেন যে একটা হলো পজিটিভ অ্যাপ্রোচ, আর একটা হলো নেগেটিভ অ্যাপ্রোচ, আর আরেকটা হলো যে সম্মিলিতভাবে কিভাবে ভালো করা যায়, না হলে ফার্মই টিকে থাকবে না, এরকমেরই একটা যে মানে অ্যাপ্রোচ। বুঝছেন? জি স্যার। এই তিনটা অ্যাপ্রোচে আমরা কি করতে পারি, এজেন্সি কনফ্লিক্ট মানে তিনটা অ্যাপ্রোচ একসাথেই যে অ্যাপ্লাই করবে ফার্মটা না, যে কোনো একটা করতে পারি যেটা ফার্মের জন্য সুটেবল হয়, এরকমই একটি অ্যাপ্রোচ। ওকে, জি স্যার। তাহলে আমরা এগুলি মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারে আলাপ করেছিলাম। তো এখান থেকে কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি এভাবে সুন্দরভাবে বলার চেষ্টা করবেন। আর যারা সবগুলি আনসার দিতে পারবেন তারা তো মানে 15 মিনিটস এর মধ্যে 15ই পাবেন আশা করা যায় ইনশাআল্লাহ। ভাইভাতে 15 আর অ্যাসাইনমেন্ট 15। অ্যাসাইনমেন্টের টপিক তো দেইনি, দিয়েছি কি? নো স্যার। আচ্ছা, ওটা আজকে দিব ইনশাআল্লাহ। স্যার পরে দিলে হয় না স্যার? না, এটা তো পরীক্ষারই পার্ট। 30 মার্কস এর মিড টার্ম, তো 30 মার্কস এর মধ্যে 15 ভাইভা আর 15 অ্যাসাইনমেন্ট। আল্লাহ তো এই 15 আপনার মানে ওপেন এক্সাম টাইপের। আপনাকে টপিক দিব, আপনি বাসায় বসে লিখবেন, হাতে লিখে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, করে সেটাকে পিডিএফ করে আমাকে মেইল করবেন। ওকে, জি স্যার। এর জন্য তো আপনি আপনার সময় মতো আপনি বাসায় বসে তৈরি করে মেইল করবেন, আর হাতে লিখতে হবে। টপিক কি থাকবে? টপিক আমরা দিব, এটা রিভিউটা শেষ করি তারপরে। স্যার পরীক্ষার আগে দিতে হবে জমা? পরীক্ষার আগে বলতে আমাদের ডেট কবে পরীক্ষার? 4 তারিখ স্যার। 4 তারিখ। তো 4 তারিখের মধ্যে দিবেন। মানে স্যার 4 তারিখের আগে দিতে হবে? আগে দিতে পারেন বা ওই দিন দেন, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, ওই দিন রাত পর্যন্ত আর কি এরকম। তো এরপরে আমরা দেখব চ্যাপ্টার 2। জি স্যার। চ্যাপ্টার 2 তে আমরা কি কি পড়েছি এখানে আসি। চ্যাপ্টার 2 হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এই চ্যাপ্টারে আমরা এখানে কিছু বাকি ছিল হয়তো, আমরা এখানে কি কি পড়েছিলাম কেউ একজন বলেন তো চ্যাপ্টার 2 এ? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা 4টা স্টেটমেন্ট আলাপ করেছি না? জি স্যার। আর কি পড়েছি? স্যার কারেন্ট রেশিও এগুলো মনে করা না, কুইক রেশিও। আচ্ছা, তাহলে ওগুলি আজকে হাইলাইট করব। শুধু এই স্টেটমেন্ট, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড টাইপস এইটুকু শেষ করেছি। জি স্যার। আচ্ছা নিচের গুলো স্যার একটু আনকমন লাগতেছে স্যার। আচ্ছা, তাহলে ওইটা আমরা আলাপ করব। এটা সহজ, দেখিয়ে দিব। যাদের সামনে বই আছে, বই কি আছে আপনাদের সামনে? জি স্যার। বই যদি থাকে তাহলে পেজ নাম্বার 65 এখানে বের করেন যাদের সামনে বই আছে। তো ম্যাথ স্যার। 65 পেয়েছেন? 65 পেজ নাম্বার। জি স্যার। আচ্ছা, আমরা আলাপ করব, তারপরে বুঝবেন। তো এর আগে আমরা আলাপ করেছিলাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ইট ইনক্লুডস 4 টাইপস অফ স্টেটমেন্ট। কি কি? ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি, আর ক্যাশ ফ্লো। একটা ছিল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই 4টি স্টেটমেন্ট এ দিয়ে কি বোঝা যায়? ফার্মের ফাইন্যান্সিয়াল হেলথ। ফাইন্যান্সিয়াল হেলথ বোঝার জন্য এই 4টি স্টেটমেন্ট ইজ এনাফ। তো আমরা একজন ব্যক্তির হেলথ বোঝার জন্য কি করি, যে আমার স্বাস্থ্য ভালো কি খারাপ, এটা বোঝার জন্য আমরা কি করি, কিছু আমরা রেগুলার টেস্ট করতে পারি, প্যাথোলজিক্যাল টেস্ট, হেলথ চেকআপ।
তো এই প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে এই রিপোর্ট দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার মনে করেন লাংস ভালো, কিডনি ভালো, হার্ট ভালো, সবকিছু ভালো আছে। তো আপনি হয়তো লিপিড প্রোফাইল টেস্ট করলেন, আপনি হয়তো কিডনি ফাংশন, লিভার ফাংশন এগুলি টেস্ট করলেন, আপনি ব্লাড সুগার টেস্ট করলেন, করে আপনি পুরো বডির সম্পর্কে একটা আইডিয়া পেলেন যে হ্যাঁ বডির হেলথ একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে। এখন সেটা ওই টেস্টের আবার রেজাল্ট দেখে সেগুলি আপনার আবার বুঝতে হবে যে এই রেজাল্ট কোনটাকে ইন্ডিকেট করে, তাই না? তার মানে কোলেস্টেরল 200 বেশি থাকলে কি হয়, ট্রাইগ্লিসারাইড 150 বেশি থাকলে কি হয়, এই যে একটা রেঞ্জ আছে না। তো তারপরে আপনার এএলটি আপনার বা এসজিপিটি যে লিভারের টেস্টগুলি, এটা কোনটা রেঞ্জ কত, এগুলি পাশে কিন্তু আবার লেখা থাকে। ভ্যালুটা দেখে আপনি বুঝতে পারেন যে আপনার কন্ডিশন কি ভালো নাকি খারাপ। খারাপ হলে সেটা আবার কতটুকু খারাপ, কোন রেঞ্জের মধ্যে আছে। তো এগুলি দেখে আবার আমরা বুঝতে পারি। তো ইন দ্য সেম ওয়ে একইভাবে ইন কেস অফ কোম্পানি তার ফাইন্যান্সিয়াল হেলথ চেক আপ করার জন্য আমরা এই রেশিও অ্যানালাইসিস করে থাকি। এটি বের করে আমরা এই রেশিও রেজাল্টগুলি দেখে আমরা বলতে পারি যে ফার্মের অবস্থা কি। এখন অবস্থা বলতে ফার্মের ডিফারেন্ট ইম্পর্টেন্ট অর্গান, বডিতে যেমনি আমাদের ইম্পর্টেন্ট অর্গান, আপনি লিভার টেস্ট করতে হলে এর পার্টিকুলার টেস্ট করতে হবে। আপনি যদি হার্টের টেস্ট করতে চান এটি আলাদা টেস্ট করতে হবে। তো ইম্পর্টেন্ট অর্গানগুলির যেমনি টেস্টে আলাদা আলাদা রয়েছে, তেমনি ফার্মের আলাদা আলাদা ইম্পর্টেন্ট সাইড আছে। ফার্মের লিকুইডিটির অবস্থা কি, এই লিকুইডিটির অবস্থা জানার জন্য আপনি কি করবেন, পার্টিকুলার টেস্ট করবেন। ফার্মের প্রফিটেবিলিটি কেমন, এটি জানার জন্য আপনি কি করবেন, আলাদা ধরনের টেস্ট করবেন। ফার্মের অ্যাসেট ম্যানেজমেন্ট কেমন, এটি জানার জন্য আলাদা টেস্ট করবেন। ডেট ম্যানেজমেন্ট কেমন, তার মানে এই যে বিভিন্ন ধরনের আলাদা আলাদা বিষয়গুলি, আলাদা আলাদা অর্গান বডির মতো, এগুলি বোঝার জন্য আলাদা আলাদা টেস্ট করতে হয়। তো সেই টেস্টের রেজাল্টগুলি দেখে আবার আমরা বলবো যে ফার্মের অবস্থা কি। সবগুলি যদি ভালো পাই আমরা বলবো যে ফার্ম ইজ ফাইন্যান্সিয়ালি সাউন্ড অ্যান্ড ইট ইজ এফিশিয়েন্ট এনাফ, তার পারফরমেন্স অনেক ভালো। আবার কখনো এরকম হতে পারে যে কোনো একটা জায়গাতে ভালো করছে, অন্য জায়গাতে খারাপ। এরকম হতে পারে না যে আপনার বডির সব ভালো কিন্তু আপনার লিপিড প্রোফাইলটা একটু বেশি, তার মানে কি আপনার হাইপার টেনশন, আপনার কোলেস্টেরল এগুলি রয়েছে, কিন্তু আবার অন্য সবগুলি আবার ভালো, আপনার ডায়াবেটিস নাই। এরকমও হয় আবার অনেক ক্ষেত্রে। তো ফার্মের ক্ষেত্রেও আমরা দেখি এরকম যে হয়তো সবগুলি দিক ভালো কিন্তু লিকুইডিটির অবস্থা একটু খারাপ। এন্ড কোশ্চেন হলো লিকুইডিটি মানেটা কি? লিকুইডিটি মানে হলো অ্যাভেলেবিলিটি অফ ক্যাশ। তার মানে ফার্মের হাতে কি পরিমাণ ক্যাশ আছে, ক্যাশ অ্যাভেলেবিলিটি কি পরিমাণ, এই ক্যাশ দিয়ে সে কি করবে, শর্ট টার্ম লায়াবিলিটিকে সাপোর্ট দিতে পারবে, তার কাছে যারা টাকা পায় তাদেরকে পেমেন্ট করতে পারবে। তার মানে তার পেমেন্ট বিহেভিয়ারটা জানার জন্য ফার্মের লিকুইডিটি পজিশনটা জানতে হবে। তো একটি ফার্মের পেমেন্ট বিহেভিয়ার কেমন, তার পেমেন্ট এই পজিশনটা কেমন, সে কি আসলে পেমেন্ট করার যোগ্যতা রাখে কিনা, এটা বোঝার জন্য আমরা কি করি, লিকুইডিটি রেশিও বের করি। এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ফার্মের কাছে যারা টাকা পায় তাদেরকে পেমেন্ট করার জন্য তার এনাফ এবিলিটি আছে কিনা। ইউ গট দি পয়েন্ট? তাহলে লিকুইডিটি টেস্ট দিয়ে আমরা কি বুঝি? লিকুইডিটি টেস্ট দিয়ে আমরা বুঝি যে আমাদের ফার্মে যে পরিমাণ ক্যাশ আছে ওই ক্যাশটা দিয়ে কি বলে ওই ক্যাশটার মাধ্যমে সহজ কথায় তার কাছে যারা টাকা পায় শর্ট টার্ম সেইগুলি পেমেন্ট করার জন্য তার এনাফ ফান্ড আছে কিনা, এবিলিটি আছে কিনা। ওকে, আচ্ছা তাহলে আমরা লিকুইডিটি বুঝলাম। এরপরে অ্যাসেট ম্যানেজমেন্ট দিয়ে আমরা কি বুঝি, যে ফার্ম তার টোটাল ক্যাপিটাল যেটি সে রেজ করেছে, বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছে, সেটা তো তার অ্যাসেটে ইনভেস্ট করেছে, আমরা আগেই বলেছিলাম। তো এই অ্যাসেটে ইনভেস্ট করার পর তার অ্যাসেট ম্যানেজমেন্টটা কেমন, মানে এটাকে প্রপারলি হ্যান্ডেল করা হচ্ছে কিনা। কারণ আপনি ইনভেস্ট করেছেন, আপনার হিউজ অ্যামাউন্ট অফ অ্যাসেট রয়েছে, কিন্তু এটা যদি প্রপারলি আপনি নারিশিং করতে না পারেন তাহলে তো আপনার রিটার্ন আসবে না এখান থেকে। তাহলে সেটা বোঝার জন্য কি করতে হবে আমাদের, যে তার অ্যাসেট ম্যানেজমেন্ট কেমন এটা জানার জন্য আমাদের কিছু রেশিও আছে, সেগুলি আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিও বলে থাকি। ওগুলি বের করে দেখবো যে তার অ্যাসেট ম্যানেজমেন্টটা কেমন, সে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে কিনা। মনে করেন কোন একটা রিয়েল এস্টেট কোম্পানি, তার মানে কয়েক বিঘা ল্যান্ড পড়ে আছে,
তারপর কয়েকটা প্রজেক্ট আছে কিন্তু এগুলির প্রোগ্রেস নাই, এগুলির ডেভেলপমেন্ট হচ্ছে না, তাহলে তার অ্যাসেট আছে কিন্তু অ্যাসেটের ম্যানেজমেন্টটা তো প্রপারলি হচ্ছে না, প্রপার ইউজ হচ্ছে না। প্রপার ইউজ হচ্ছে না। তো এগুলি বোঝার জন্য এটা আসলে প্রপারলি হচ্ছে কি হচ্ছে না, এটা তো আপনি ফিল্ড ভিজিট করে সবকিছু এত ডিটেলস তো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই স্টেটমেন্ট দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে এগুলি প্রপারলি ইউজ হচ্ছে কিনা। আর সেই রেশিওগুলিকে কি বলে? অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিও। অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিওর মধ্যে কয়েকটা আছে, সেটা আমরা দেখব পরে। জাস্ট আমরা এখান থেকে জানলাম যে অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিও আসলে ফার্মের কোন বিষয়টাকে হাইলাইট করে, কোনটা এখান থেকে বোঝা যায়। থার্ডলি আমরা দেখব ডেট ম্যানেজমেন্ট, ডিইবিটি, ডেট। ডেট ম্যানেজমেন্ট বলতে ফার্ম যে লোন নিয়েছে বিভিন্ন সোর্স থেকে, সেই ডেট ম্যানেজমেন্ট কেমন, মানে লোন নিয়ে সেটা আমরা ইউটিলাইজ করতে পারলাম কিনা। কারণ আপনি লোন নিয়েছেন মনে করেন 9% ইন্টারেস্ট রেটে, এখন সেই লোনের টাকাটা যদি আপনি ইনভেস্ট করে প্রপারলি ইউটিলাইজ করতে না পারেন, তাহলে তো 9% তো আপনার ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। দ্যাট মিনস ইউ উইল হ্যাভ টু আর্ন মোর দ্যান 9%। তার মানে আপনি যদি 9% বেশি আর্ন করতে না পারেন, তাহলে 9% পেমেন্ট করবেন কিভাবে? আপনি তো মানে ডেফিসিটে পড়ে যাবেন। এই কারণে এই ডেট ম্যানেজমেন্টে দেখতে হবে যে এই ফার্ম কিভাবে তার ডেটকে ম্যানেজ করে, তার নিজস্ব ফান্ড কি পরিমাণ আছে আর বাইরের ফান্ড বা লোন করা ফান্ড কি পরিমাণ আছে। যদি এরকম হয় ম্যাক্সিমাম ফান্ড হলো লোন করা, তার মানে এই ফার্মের অবস্থা কি খুবই ভালনারেবল, কারণ নিজের কিছুই নাই, পরের টাকা দিয়ে সে বিজনেস করে যাচ্ছে। তো আপনার নিজস্ব থাকতে হবে, দেন ইউ ক্যান টেক দ্য লোন। আর এই কারণে আপনি যদি একটা ব্যাংকের কাছে গিয়ে একটা ফার্ম হিসেবে আপনি অ্যাপ্লাই করেন যে আমি আমার এই কোম্পানি, আমি 50 লাখ টাকা লোন চাই, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আপনাকে দেখবে যে আপনার এই 50 লাখ টাকা লোন নেয়ার ক্যাপাসিটি আছে কিনা। তার মানে সে তখন দেখবে আপনার ডেট ম্যানেজমেন্ট কেমন, আপনার নিজস্ব ফান্ড কি পরিমাণ এবং আপনি কতটুকু লোন নেয়ার ক্যাপাবিলিটি রাখেন, সেটা কিন্তু সে তখন জাস্টিফাই করে দেখবে। তো এই ডেট ম্যানেজমেন্ট দেখে আমরা এটাই বুঝতে পারি যে ফার্মের তার লোন ম্যানেজমেন্ট বা এগুলি রেশিও কেমন, নিজস্ব ফান্ড কি পরিমাণ, বাইরের ফান্ড কি পরিমাণ, এগুলি বোঝা যায় এই ডেট ম্যানেজমেন্ট রেশিও দিয়ে। ওকে, তারপরে প্রফিটেবিলিটি। প্রফিটেবিলিটি তো আমরা বুঝি যে দিস ইজ দ্য অপারেটিং এফিসিয়েন্সি অফ দ্য ফার্ম, যে ফার্মটার বিজনেস করার মূল টার্গেটই তো তার প্রফিট করা। তার মানে সে যে টার্গেট নিয়ে বিজনেস শুরু করলো, সেই টার্গেটটা আসলে কতটুকু অ্যাচিভ হচ্ছে বা কি কত রেটে কি পরিমাণ হচ্ছে। প্রফিটেবিলিটি ইন্ডিকেট করে যে আপনি তো ফার্মের বিজনেস করবেন এবং প্রফিট করবেন, সেটা কত পার্সেন্টেজ হচ্ছে, বিগত বছরে কত হয়েছিল, এবছর কত হচ্ছে, এটা বাড়তেছে না কমতেছে নাকি সেম আছে। তো এই বিষয়গুলি জানা যাবে কোথায়? যে প্রফিটেবিলিটি রেশিও দিয়ে। তার মানে ফার্মের অপারেটিং এফিসিয়েন্সি মেজার করার জন্য যেই রেশিওগুলি, সেটিকেই বলা হয় প্রফিটেবিলিটি রেশিও, বা সহজ করে বললে প্রফিটেবিলিটি রেশিও ইন্ডিকেট দ্য অপারেটিং এফিসিয়েন্সি অফ দ্য ফার্ম। ওকে, কি ইন্ডিকেট করে এটা? অপারেটিং এফিসিয়েন্সি অফ দ্য ফার্ম, কত এফিশিয়েন্টলি, হাউ এফিশিয়েন্টলি দ্য ফার্ম ক্যান অপারেটস ইটস বিজনেস। এটা বোঝা যাবে কি থেকে? এই প্রফিটেবিলিটি রেশিও দিয়ে। সবাই বুঝছেন? শুনতে পাচ্ছেন কি? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম করতেছিল স্যার। তাহলে এবার বলেন আমরা কয়টা রেশিও বললাম? মেইন হেডিং কয়টা বললাম? 4টা স্যার। লিকুইডিটি বলেছি, তারপরে ডেট ম্যানেজমেন্ট বলেছি, অ্যাসেট ম্যানেজমেন্ট বলেছি, প্রফিটেবিলিটি। মার্কেট ভ্যালুটা কি স্যার লাগে? এটাও লাগে, মানে আমরা এই 4টা পর্যন্ত বলেছি যেগুলি বেশি লাগবে, বেশি ইম্পর্টেন্ট। মার্কেট ভ্যালুতে দেখা হয় কোম্পানির বুক ভ্যালু কত এবং মার্কেট ভ্যালু কত। আপনারা জানেন যারা শেয়ার সম্পর্কে আইডিয়া আছে, শেয়ার সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন শেয়ার মানে কি। বলেন তো সবাই বন্ধ করতে বলো। শেয়ার মানে কি? শেয়ার স্যার বিনিয়োগ এক ধরনের। শেয়ার ইজ দ্য ইউনিট অফ ওনারশিপ, মানে একটা কোম্পানির ওনারশিপ কতটুকু আপনি হোল্ড করেন সেটি ইন্ডিকেট করে এক একটি শেয়ার, এবং এই এক একটি শেয়ারের ফেস ভ্যালু হলো 10 টাকা বাংলাদেশের মার্কেটে। এই 10 টাকা হলো এর ফেস ভ্যালু।
তার মানে একটা শেয়ার হোল্ড করলে আপনি এই কোম্পানির টোটাল ওনারশিপের এই 10% হোল্ড করেন। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। এখন এই যে শেয়ার, এটা হলো বুক ভ্যালু, আর এটা মার্কেটে হয়তো 10 টাকার শেয়ার 50 টাকা, 100 টাকা, 200 টাকা বিভিন্ন দামি এটা বিক্রি হতে পারে, সেটাকে বলে মার্কেট প্রাইস। তো এখানে দুইটা বিষয় জানলেই হবে। বুক ভ্যালু কি? বুক ভ্যালু ইজ দ্য অ্যাকাউন্টিং ভ্যালু অফ দ্য ওনারশিপ, আর মার্কেট ভ্যালু দ্য শেয়ার সেলিং ইন দ্য মার্কেট, দ্য প্রাইস এট হুইচ শেয়ার ইজ sold in the market, that is the share price. মার্কেটে যে প্রাইসে বিক্রি হয় সেটা হলো মার্কেট প্রাইস, আর যেটা অ্যাকাউন্টিং এর রেকর্ড আছে আমাদের সেটি হলো বুক ভ্যালু বা ইস্যুইং প্রাইস। এই দুটার মধ্যে পার্থক্য কি এতটুকু জানলেই চলবে মার্কেট ভ্যালুর ক্ষেত্রে। তাহলে এখন এই যে রেশিওগুলি আমরা হেডিং করলাম, লিকুইডিটি প্রথমে বলেছিলাম, এখন এই লিকুইডিটি তো দিয়ে কি বোঝা যায় সেটা আলাপ করেছি, কিন্তু রেশিওটা কিভাবে ক্যালকুলেট করব? এবার যাদের সামনে বই আছে দেখেন 65 পেজ নাম্বার, দুইটা রেশিও আছে, একটি হলো কারেন্ট রেশিও, একটি কুইক রেশিও, বুঝছেন? তার মানে আমরা হেডিং বলেছি, হেডিং বলতে এই যে এক্সাম্পল দিলাম না যে আমরা বডি চেক আপ করতে গিয়ে এবার আপনি কি করবেন, এবার আপনি লিপিড প্রোফাইল চেক করবেন মনে করেন। এখন লিপিড প্রোফাইল চেক করার জন্য এর মধ্যে কি কি আছে? লিপিড প্রোফাইলের মধ্যে কোলেস্টেরল আছে, স্যার পেজ নাম্বার কি 65 স্যার? জি। তো লিপিড প্রোফাইলের মধ্যে ট্রাইগ্লিসারাইড আছে, কোলেস্টেরল আছে, তাই না? এইচডিএল, এলডিএল, এগুলি রেশিও অনেক কিছু আছে। তেমনি ভাবে আমরা এই কোম্পানির লিকুইডিটি থেকে কি বুঝি, এটা কিভাবে বের করা যাবে? দুইটা রেশিও আছে, কি কি? কারেন্ট রেশিও, কুইক রেশিও। তো কারেন্ট রেশিওর ফর্মুলা কি? এখানে বইয়ে লেখা আছে, দেখেন যাদের সামনে আছে, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট আমরা কোথায় পাবো? কোন স্টেটমেন্টের মধ্যে পাবো বলেন তো? ব্যালেন্স শিটে পাবো স্যার। ব্যালেন্স শিটে পাবো, ওখানে কারেন্ট অ্যাসেট নামে লেখাই থাকবে, সেখান থেকে কারেন্ট অ্যাসেট পাবো। আর কারেন্ট লায়াবিলিটিস কোথায় পাবো? সেটাও ব্যালেন্স শিটে পাবো, ব্যালেন্স শিটের মধ্যেই পাবো। ওখান থেকে ফিগার দুইটি নিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা কারেন্ট রেশিও পেয়ে যাব। এরপরে সেই রেশিও রেজাল্ট দেখে আমরা বলতে পারবো যে কোম্পানির অবস্থা ভালো না খারাপ। স্যার এটা যে ডিভাইডেড করে 3.6 আছে এটা স্যার? জি হ্যাঁ হ্যাঁ 3.66 এই যে এখানে বের করা আছে না? জি স্যার আছে স্যার। 3.6। এখন এই 3.6 দিয়ে আমরা কি বুঝি সেটা আবার এবার বুঝতে হবে। রেজাল্ট বের করলেই তো হবে না। 3.6 দিয়ে বোঝা যায় যে আপনার কাছে 3.6 টাকা অ্যাসেট আছে এগেইনস্ট 1 টাকা লায়াবিলিটি। তার মানে 1 টাকা লায়াবিলিটি আপনার, আর আছে কত আপনার কাছে? 3.6 টাকা। তার মানে কি আপনি লায়াবিলিটি পেমেন্ট করার মতো যোগ্যতা রাখেন কিনা? জি স্যার অবশ্যই স্যার। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তাহলে এটা রেজাল্ট যদি আসে মনে করেন 0.9, তাহলে কি বলবো? তাহলে স্যার আমি মানে আমার অ্যাসেট থেকে লায়াবিলিটি বেশি হয়ে যাচ্ছে। তার মানে 1 টাকা লায়াবিলিটি পেমেন্ট করার মতো যোগ্যতা আমার নাই, কারণ আমার আছে 0.9। 90 পয়সা আছে। জি, তখন বলবো যে ফার্ম খুব ভালনারেবল অবস্থায়, খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আর মনে করেন রেজাল্ট আসলো 1.1, তখন কি বলবো? জি স্যার। প্রফিটেবল স্যার আমার মানে এই মানে অ্যাসেটের তুলনায় লায়াবিলিটি কম আছে, আমার মোটামুটি অবস্থান ভালো আছে আর কি স্যার। তার মানে বলবো যে যোগ্যতা আছে কিন্তু মার্জিনে আছে, যে কোনো সময় ডিক্লাইন করতে পারে, আর একটু বেশি থাকা উচিত, আর একটু বেশি থাকা উচিত, তাই না? উচিত, হ্যাঁ। তো এটা দিয়ে এভাবে আমরা বুঝতে পারি। তো এই সবগুলি রেশিও থেকে আমরা এভাবে, তো এখানে আপনারা লিকুইডিটির মধ্যে দুইটা পড়বেন, কারেন্ট রেশিও, কুইক রেশিও। অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে দুইটা পড়বেন, একটা হলো ইনভেন্টরি টার্নওভার আর একটা হলো টোটাল অ্যাসেট টার্নওভার। কিন্তু প্রথমটা আর শেষটা কি কি বললাম? ইনভেন্টরি টার্নওভার, আর একটি কি? টোটাল অ্যাসেট, ইনভেন্টরি টার্নওভার, টোটাল অ্যাসেট টার্নওভার। মানে অ্যাসেট ম্যানেজমেন্টের প্রথমটা এবং শেষেরটা ইনভেন্টরি টার্নওভার, আর একটি বলেছি টোটাল অ্যাসেট টার্নওভার। ঠিক আছে?
তারপরে ডেট ম্যানেজমেন্ট থেকে পড়বেন ডেট টু টোটাল অ্যাসেট রেশিও, এই যে একটা পড়বেন। আর প্রফিটেবিলিটি থেকে তিনটা আছে, তিনটাই পড়বেন। নেট প্রফিট মার্জিন, রিটার্ন অন টোটাল অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি। তার মানে ফর্মুলাগুলি মনে রাখতে হবে। ফর্মুলাগুলি কি? কারেন্ট রেশিও ফর্মুলা জিজ্ঞেস করলে বলবেন কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, এতটুকু বলতে পারতে হবে। আপনাকে যদি জিজ্ঞেস করি যে নেট প্রফিট মার্জিনের ফর্মুলা বলেন, তো কি বলবেন? নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস। আপনাকে বললাম রিটার্ন অন ইকুইটি ফর্মুলা বলেন, আপনি বলবেন নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। তো এরকমের ফর্মুলাগুলি আপনার বলতে পারতে হবে। সবাই শুনছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারে আমরা মূলত এতটুকুই। এই ক্লাসটাও স্যার শেষ হইলে স্যার আপনি অন্যদিনের মতো আবার ইউটিউবে ইয়াতে দিয়ে দিন স্যার। জি জি, দিব ক্লাসের ইয়াটা দিব ইনশাআল্লাহ। জি স্যার, খুব ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি স্যার এই ক্লাসটা স্যার ইউটিউবে যেটা ছাড়বেন স্যার, এটা তবে স্যার স্টাইলটা কিন্তু অনেক স্টাইলটা কিন্তু অনেক ভালো হচ্ছে স্যার, এই যে আপনি যেভাবে দেখাচ্ছেন, জি অনেক ভালো লাগছে এটা। ওকে, থ্যাংক ইউ। আপনাদের সুবিধা হয় যাতে, সেজন্যই তো। জি স্যার, আমাদের অনেক সুবিধা হয় স্যার। অনেক কৃতজ্ঞ স্যার, আমরা অনেক কৃতজ্ঞ। আমার নেটওয়ার্কে এত প্রবলেম করতেছে, আমি শুনতেছি কি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, যাদের আপনি ডিসকানেক্ট হয়ে যান, ডিসকানেক্ট করে আবার হচ্ছে তারা আবার পরে দেখতে পারবেন। আপনি লিভ করে আবার ঢুকেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমরা সবাই তো শুনতে পাচ্ছি স্যার। আমার এখানে তো ঠিক আছে, কারণ আমার এখানে প্রবলেম থাকলে তো কেউ শুনতে পেতেন না। স্যার আমার এখানে প্রবলেম করতে নেটওয়ার্ক। আপনি লিভ করে আবার ঢুকেন ভাই, আপনি দেখবেন ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো এটা হলো আমাদের রেশিও অ্যানালাইসিসের মধ্যে, এখানে 8টি রেশিওর নাম দেওয়া আছে, এগুলি পড়বেন। আমরা এরপরের চ্যাপ্টারে যাই, তারপরে আবার হয়তো আপনাদের সমস্যা থাকলে এগুলিতে আবার আসবো আলোচনায়। ওকে, তারপরে আমরা টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টার। টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারে কি পড়েছিলাম? প্রেজেন্ট টাইম। এই যে এখানে যেগুলি লেখা আছে দেখেন, এখানে চ্যাপ্টার 4 এ আমরা এগুলি পড়ছি। স্ক্রিন শেয়ারটা স্যার একটু চ্যাপ্টার 4 এই যে দেখা যাচ্ছে তো, দেখতেছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন না? এখন আসছে স্যার, এখন দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে আমরা কি পড়েছিলাম? নাম্বার 1, হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি। তার মানে ফর্মুলা ডেফিনিশনটা আমরা পড়েছি এখানে, এটা ভালো করে শিখবেন। হোয়াই মানি হ্যাভ টাইম ভ্যালু, এটা তো আপনাদের ওই যে অ্যাসাইনমেন্ট ক্লাস টেস্টেও দিয়েছিলাম। ওটাতে একটু ক্লিয়ার ছিলাম না, এটা একটু বলেন স্যার। ক্লাস টেস্টেও দিয়েছিলাম। জি স্যার, ক্লাস টেস্টে দিয়েছিলাম। ক্লাস টেস্টে হোয়াই মানি হ্যাভ টাইম ভ্যালু তিনটা বলেছিলাম। বিকজ অফ ইনফ্লেশন, এখানে তিনটা কারণ বলেছিলাম। কি কি? ইনফ্লেশন, তারপরে কি? বিকজ অফ ইনফ্লেশন, একসাথে টাইম প্রেফারেন্স। সেকেন্ডটা কি স্যার? টাইম প্রেফারেন্স। স্যার এই তিনটা কারণ বলেছিলাম, এই তিনটা কারণে আমাদের। স্যার একটু উপরে স্লাইড করবেন, আমি 2 নাম্বার চ্যাপ্টারটা এই স্ক্রিনশট নিতে পারিনি, ভুলে গেছিলাম। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার আর একটু উপরে যান স্যার, আমি প্রথম চ্যাপ্টারটা নিয়ে নেই স্যার। থ্যাংক ইউ স্যার। এইবার নেন, আমি আবার নিচে যাই, আরেকবার নিলে পুরোটা কভার হবে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি একবার উপরে চলে যেতে পারেন স্যার, ওই যে উপরে যে না স্যার, এখন চাপটা একটু হয়ে গেছে। স্যার আমি বলি F11 চাপ দেন, একদম ফুল স্ক্রিন হয়ে যাবে, এটা তখন পুরোটাই দেখা যাবে বোধহয়। F11 প্রেস করলে ঠিক আছে। এবারে নিচে গেলাম। জি স্যার। তার মানে 2 থেকে আবার এই যে এ পর্যন্ত লেখা আছে এইটুকু, আবার এইটুকু নিলেই হবে, বাকিটা আমি লিখবো পরে।
প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু। তো এখানে আমরা হোয়াই মানি হ্যাভ টাইম ভ্যালু আমরা কি কি বলেছিলাম? তিনটি কারণ। ইনফ্লেশন, ডিউ টু ইনফ্লেশন দ্য প্রাইস অফ দ্য ডেইলি কমোডিটিস ইনক্রিজিং এন্ড ভ্যালু অফ দ্য মানি ডিক্রিজিং। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং অন্য কথায় বললে যে মানির পারচেজিং পাওয়ার এটা দিন দিন কমে যাচ্ছে। এবং এই কারণেই আমরা দেখি আজকে 1 টাকা আগামীকালের 1 টাকা সমান না। তার মানে কি আজকে 1 টাকা দিয়ে যা কিনতে পারি আগামীকাল সেটা কিনতে পারি না, তাই তো? এটা তো আমরা প্র্যাকটিক্যালি সবাই বুঝি যে আজকে 100 টাকা দিয়ে আপনি যা কিনতে পারবেন 6 মাস পরে তো 100 টাকায় ওই গুডস আপনি পাবেন না, কারণ এর মধ্যে দাম বেড়ে যাবে। তো এখন এই সিস্টেমটা কি বলে? ইনফ্লেশন। তো এখন এই ইনফ্লেশনের কারণে টাকার ভ্যালু কমে যায়। সো এই কারণে দেয়ার ইজ টাইম ভ্যালু অফ মানি। এটা হলো মেইন কারণ হিসেবে আমরা বলেছিলাম। আরো দুইটা কারণ বলেছিলাম। রিস্ক, দ্য ফিউচার ইজ আনসার্টেন, সো দেয়ার ইজ রিস্ক এভরিহোয়ার। So we are not sure what will be in future. What about the economic condition will be in our country after 1 year? We don't know. So everywhere there is risk, and as there is risk, we always expect more in future. যেহেতু রিস্ক রয়েছে, এই রিস্ককে কম্পেনসেট করার জন্য আমরা ফিউচারে বেশি এক্সপেক্ট করি। যে আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, তার মানে কি আপনি এই ইনভেস্ট করার মাধ্যমে রিস্ক নিয়েছেন। যেহেতু আপনি রিস্ক নিয়েছেন, এই রিস্কের বিনিময়ে আপনি ইউ আর এক্সপেক্টিং মোর, আপনি বেশি কিছু চাচ্ছেন। আর এই যে বেশি কিছু চাচ্ছেন, তাহলে 1 লক্ষ টাকার বেশি চাচ্ছেন, তার মানে ইউর রিটার্ন মাস্ট বি মোর দ্যান 1 লাখ। টুডে ইউ আর ইনভেস্টিং 1 লাখ, so you are expecting more than 1 lakh in future after 6 months or after 1 year. তো বেশি কেন চাচ্ছেন? কারণ ইনভেস্ট করে তো আপনি রিস্ক নিচ্ছেন। তো এই কারণে আমরা বললাম যে as there is risk, so future is uncertain, so the time value, there is time value of money. তো এই আজকের ভ্যালু এবং 1 বছর পরের ভ্যালু সমান হবে না রিস্কের কারণে। and thirdly আমরা বলেছি টাইম প্রেফারেন্স। টাইম প্রেফারেন্স বলতে অলওয়েজ উই প্রেফার দ্য প্রেজেন্ট টাইম। বর্তমানকে আমরা বেশি প্রায়োরিটি দেই রাদার দেন ফিউচার। কারণ আজকেই যদি আপনি রিটার্ন পেয়ে যান, কালকের জন্য তো আর ওয়েট করবেন না, কারণ কালকে কি হবে সেটা আনসার্টেন। আমরা বেঁচে থাকবো কিনা সেটাও জানি না, ইকোনমিক কন্ডিশন কি হবে সেটাও জানি না, দেশের হেলথ কন্ডিশন কি হবে সেটাও জানি না। তার মানে এই কারণে আমরা কারেন্ট টাইম আমরা প্রেফার করে থাকি। আর এই যে কারেন্ট টাইম কি আমরা প্রেফার করি, এই কারণে দেয়ার ইজ টাইম ভ্যালু অফ মানি। কারণ এখন কারেন্ট টাইমকে প্রেফার করা মানে কি? এটা মানেটাই হলো যে ফিউচারের ভ্যালু আর আজকের ভ্যালু সমান না। এই কারণে তো আমি বর্তমানে চাচ্ছি, কারণ ফিউচারে আনসার্টেনিটি রয়েছে। সো দিস ইজ দ্য অ্যানাদার রিজন সো ওয়াই মানি হ্যাভ টাইম ভ্যালু। বুঝছেন? জি স্যার। জি স্যার। এই তিনটা আমরা বলবো যে হোয়াই মানি হ্যাভ টাইম ভ্যালু বললে তিনটাকে আপনি বলবেন, এক্সপ্লেইন করবেন। আর ডেফিনেশন হিসেবে শিখবেন প্রেজেন্ট ভ্যালু কাকে বলে, ফিউচার ভ্যালু কাকে বলে, তারপরে কম্পাউন্ডিং বলতে কি বোঝায়, ডিসকাউন্টিং বলতে কি বোঝায়। যদি সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং হয় সেক্ষেত্রে আমরা ফিউচার ভ্যালু বের করার জন্য কি কি করি, এগুলি আমরা শিখেছিলাম, মনে আছে? এগুলো স্যার অনলি ডেফিনিশন গুলো জিজ্ঞেস করবেন স্যার? জি জি, অনলি ডেফিনিশন গুলি বলবেন, কম্পাউন্ডিং কাকে বলে, বা এতটুকু অন্তত শিখবেন যে সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং হলে ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আপনি কি করবেন? টাইমসটাকে ডাবল করবেন, ইন্টারেস্টকে কি করবেন? হাফ করবেন। তো সেটা অন্তত আপনার জানা থাকতে হবে। দেন ফর্মুলা দুইটা শিখেছি আমরা এ পর্যন্ত, প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা আর ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস i টু দি পাওয়ার n। তো আর প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু বাই 1 প্লাস i টু দি পাওয়ার। এই দুইটা ফর্মুলা সবার বলতে পারতে হবে, কেউ ভুলে গেলে চলবে না। তো এটা হলো দুইটা ফর্মুলা। স্যার ডিসকাউন্ট একটু বুঝাই দিবেন স্যার? কম্পাউন্ডিং এন্ড ডিসকাউন্টিং এর ডেফিনেশনটা একটু ভালো করে বলে দিলে ভালো হতো স্যার। বই আছে না সামনে? স্যার ওইটা বুঝতে একটু সমস্যা হয়। বইয়ে তো আরো শর্ট নোট করে 1 লাইন 2 লাইনে পাশে সাইড নোটে লেখা আছে, দেখেন। যাদের সামনে বই আছে সবগুলি ফর্মুলা দেখবেন সাইড নোটে শর্ট করে সুন্দর করে লেখা আছে, ওখান থেকে ওইটুকু বললে হবে স্যার? ওইটুকু তো বলতে পারলে না। জি স্যার। আপনি যদি সাইড নোটের ডেফিনেশনটা 1 লাইনে বলতে পারেন, জি স্যার, তাই না? লিখতে গেলে হয়তো আপনার বেশি লিখতে হবে, কিন্তু বলতে তো আর এত বেশি বলতে হবে না। জি স্যার। ওকে, আমরা এত বেশি বলতে পারবো না স্যার, যতটুকু পারি। আপনার পেজ
আমি দেখিয়ে দিচ্ছি পেজ নাম্বার 135 পেজ নাম্বার ডিসকাউন্টিং এর ডেফিনিশন সাইড নোটে ডান দিকে সুন্দর করে লেখা আছে দেখেন the process of determining the present value of a cash flow or a series of cash flow received in the future মানে আপনি শর্টলি এতটুকু বলতে হবে the process of determining present value এটা হলো ডিসকাউন্টিং আর কম্পাউন্ডিংটা কি উল্টাটা বলেন the process of determining the value of cash flow in future মানে ফিউচার ভ্যালু বের করার প্রসেসটা হলো কম্পাউন্ডিং আর প্রেজেন্ট ভ্যালু বের করার প্রসেস হলো ডিসকাউন্টিং বুঝছেন আমরা যখন প্রেজেন্ট ভ্যালু বের করি তখন বলি ডিসকাউন্টিং আর যখন ফিউচার ভ্যালু বের করি তখন বলি কম্পাউন্ডিং কারণ কি কারণ ফিউচার ভ্যালুতে টাকাটা কম্পাউন্ড হয় মানে বাড়তে থাকে অ্যামাউন্ট বাড়তে থাকে আর প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলে কি হয় এটা কমতে থাকে এই কারণে এটা হলো ডিসকাউন্টিং স্যার ওই যে টাইম ভ্যালুর ভিতরে যে স্যার যে সেমি অ্যানুয়ালি এরপর কোয়ার্টারলি স্যার ওগুলো কি রিভাইজ করতে হবে হ্যাঁ এটা তো আপনার ম্যাথ করার জন্য জানতেই হবে তো এটা তো সবাই জানেন সেমি অ্যানুয়াল হলে ডাবল হয় এন ডাবল হয় না ওগুলার কি স্যার ওই যে সংজ্ঞাগুলো একটু দেখে নিব তাই তো এগুলোর ভিতরে ওগুলো ফিউচার ভ্যালু কাকে বলে প্রেজেন্ট ভ্যালু কাকে বলে যাতে জিজ্ঞেস করলে বলতে পারেন টাইম ভ্যালু অফ মানি কাকে বলে ওই বইয়ের সাইড নোটে সবগুলি লেখা আছে দেখুন জি স্যার তাহলে এই চ্যাপ্টার আমাদের মোটামুটি শেষ আরেকটি ডেফিনেশন সেটা হলো ইন্টারেস্ট ইন্টারেস্ট বলতে কি বোঝায় ইন্টারেস্ট বলতে কি বোঝায় এটা তো আমরা সবাই বুঝি ইন্টারেস্ট কিন্তু কি এটা it is the cost of money মনে রাখবেন it is the cost of money and cost of money interest is the cost of money তার মানে টাকা দিয়ে টাকা কিনতে যে খরচ সেটাকে বলে ইন্টারেস্ট 1 লক্ষ টাকা কিনতে আপনার 1000 টাকা খরচ তার মানে কি 1000 টাকা হলো ইন্টারেস্ট ব্যাংকগুলি কি করে লোন সেল করে তার মানে কি টাকা সেল করে তাই না লোন দেয়া মানে কি লোন সেল করে এবং কিসের বিনিময়ে সেল করে দে আর গেটিং মানি এবং দ্যাট ইজ কল্ড ইন্টারেস্ট ইউ আর পেইং দ্য কস্ট অফ মানি দ্যাট ইজ দ্য ইন্টারেস্ট লোন কিনলে আপনি যা পেমেন্ট করেন সেটাই হলো ইন্টারেস্ট সহজ কথায় বুঝছেন জি স্যার ব্যাংক লোন সেল করে লোন তো বুঝেন ক্যাশ আপনাকে দিচ্ছে তাহলে লোন সেল করবে আপনি কিনবেন আপনি কি পেমেন্ট করবেন আপনি যা পেমেন্ট করেন সেটাই ইন্টারেস্ট সো ইট ইজ দ্য কস্ট অফ মানি ইট ইজ দ্য কস্ট অফ মানি তো এই ইন্টারেস্টের ডেফিনেশন বলে দিলাম এটা জিজ্ঞেস করলেও যাতে বলতে পারেন এরপরে আমরা আরেকটা টপিক পড়েছিলাম ফাইন্যান্সিয়াল মার্কেট মনে আছে জি স্যার এটা কোন চ্যাপ্টারে ছিল চ্যাপ্টার 3 স্যার জি জি তাহলে উপরে লিখি চ্যাপ্টার 3 ওখানে ফাইন্যান্সিয়াল মার্কেট শুধু ডেফিনিশন গুলি শিখেছিলাম ফাইন্যান্সিয়াল মার্কেটস এন্ড টাইপস এই একটা টপিকে আমরা আলাপ করেছি টাইপস এর মধ্যে কি কি পড়েছিলাম মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট প্রাইমারি সেকেন্ডারি ফরেন এক্সচেঞ্জ ক্যাপিটাল মার্কেট তারপর প্রাইমারি মার্কেট ভার্সেস সেকেন্ডারি ফরেন এক্সচেঞ্জ আচ্ছা এরপরে ফরেন এক্সচেঞ্জ মার্কেট এই কয়টা আমরা ডেফিনিশন শিখেছিলাম এই কয়টা পড়লেই হবে এক্সাম্পল সহ এই ডেফিনিশন গুলি পড়লেই এনাফ
স্যার ফাইন্যান্সিয়াল মার্কেটের ডেফিনিশনটা একটু বলুন স্যার। Financial market is a market where financial instruments or securities are traded. Where financial instruments or securities are traded. Security are traded. Securities are traded. Securities বলতে কি বোঝায়? Financial asset or financial instrument. শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলি হলো সব সিকিউরিটিজ। সিকিউরিটিজ, রাইট স্যার। ঠিক আছে, আপনাকে যদি বলা হয় যে সিকিউরিটিজ, প্রাইস বন্ড কি এগুলোর ভিতরে পড়ে? প্রাইস বন্ড সব সিকিউরিটিজ। ফাইন্যান্সিয়াল মার্কেটে যা ট্রেড হয় সব সিকিউরিটিজ, এবং সেগুলি আবার ক্যাটাগরি আছে। তো এক কথায় সব সিকিউরিটিজ। এখন আপনি মনে করেন শেয়ার কিনবেন, শেয়ার কি? সিকিউরিটিজ। বন্ড কিনবেন, বন্ড কি? সিকিউরিটিজ। সবই সিকিউরিটিজ। এখন যদি আপনাকে বলা হয় হোয়াট ডু ইউ মিন বাই সিকিউরিটিজ, কি বলবেন? আবার সিকিউরিটি গার্ড বলে দিয়েন না, বুঝছেন? সিকিউরিটি মানে আবার সিকিউরিটি গার্ড বলবেন না বলে। তো কি বলবেন? সিকিউরিটি মানে কি? Security is the financial instrument. Financial instrument or financial assets. Assets. Example কি? Example sir, price bond, any kind of সঞ্চয়পত্র, saving certificate, treasury bill, treasury bill, share, bond, debenture, everything. তাহলে এখানে এই কয়েকটা ডেফিনেশন শিখবেন চ্যাপ্টার 3 তে, এখানে আর কিছু নাই। তাহলে তো আমরা সিলেবাস শেষ করলাম। এখন বলেন কোথাও কোনো সমস্যা আছে কিনা? এখানে আমরা যে লিস্টে দিয়েছি সবই কিন্তু ডেফিনিশন টাইপের। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নাই স্যার। এখানে আমরা যে লিস্টে দিয়েছি সবই কিন্তু ডেফিনিশন টাইপের, শর্ট নোট টাইপের। এখানে লিস্ট বড় হলেও আপনি এক কথায় শিখবেন সবগুলি। আর এগুলি ম্যাক্সিমামই তো আপনার অলরেডি জানা, হয়তো একবার রিভিউ করলে সব ক্লিয়ার হয়ে যাবে। আমাদের একটু আয়ত্তে আসছে, আরেকবার একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এগুলি আমরা নতুন কিছু দেইনি, যেগুলি ক্লাসে আলাপ হয়েছে সেগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। জি স্যার। তো এটা বলার সুযোগ না যে স্যার এটা খুঁজে পাই নাই বা পড়তে পারি নাই। না স্যার, আপনার এই ক্লাসটা স্যার বিশেষ করে খুব সুন্দর হয়েছে স্যার। মানে অনলাইনে যে এত সুন্দর ক্লাস করা যায় স্যার, এটা আমরা কখনো চিন্তা করি না। অফলাইন থেকে স্যার অনলাইনে তো খুব সুন্দর হয়েছে স্যার আজকে ক্লাসটা, সিরিয়াসলি স্যার। যারা ভার্সিটিতে এসে কষ্ট করে ক্লাস করতে পারে না অনলাইন, তো তাদের জন্য একটা আশীর্বাদ। আমরা যে 4টা ক্লাস করি, আপনার ক্লাসটাই সবচেয়ে ভালো লাগে স্যার। সবচেয়ে ভালো লাগে স্যার। না ক্লাস সবই ভালো ভাই, আমরা স্যারকে সবাই মিলে মিষ্টি খাওয়াই, কি বলেন? সবই ভালো স্যার। আপনার ক্লাসটা একটু গুছানো স্যার। আমাকে মিষ্টি খাওয়াইতে হলে তো আমার আবার এখন মিষ্টি বাইরে কিনতে যেতে হবে, তো আবার লোড হয়ে যাবে। স্যার আমরা স্যার অফলাইনে আসলে স্যার আপনার নিয়ে একটা পার্টি দিব স্যার, সবাই মিলে ফ্রেন্ডরা যারা আছে। এখন অনলাইন পার্টিগুলিতে এরকম হয়, সবাই খাবার কিনে নিয়ে বসে, তারপরে সবাই এক জায়গায় খায়। আমাকে যদি মিষ্টি খাওয়াইতে চান তাহলে তো আমার আবার মিষ্টি কিনতে হবে এখন। স্যার আমাদের নুরুল্লাহ ভাই স্যার বিয়ে ঠিক হইছে স্যার, নুরুল্লাহ ভাই মিষ্টি খাওয়াবে। ও আচ্ছা আচ্ছা, উনি তো সুখবরটা এখানে দেননি, অবশ্য ফোন দিয়েছিলেন উনি আমাকে, ফোন দিয়েছিলেন, ডিটেইলস অবশ্য শুনি নাই। তবে একটা গুড নিউজ হতে পারে এরকমই শুনেছিলাম আর কি। হ্যাঁ ইনশাআল্লাহ স্যার দোয়া করবেন। আচ্ছা দোয়া করবেন 11 তারিখ। আলহামদুলিল্লাহ। এখানে আপনি তো পাবলিশ করেন নাই মিয়া। উনি গত ক্লাস মিস করেছেন, গত ক্লাস মিস করেছেন, তার মানে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ ছিল। যাই হোক, যারা মিস করেছেন ক্লাস টেস্ট সমস্যা নেই, পরে আবার আমরা তাদেরটা নিয়ে নিব। পরে বলতে আমরা মিড টার্মের পরে আবারও একটা ক্লাস টেস্ট নিব, ওখানে সবাই অ্যাটেন্ড করবেন। যারা মিস করেছেন তারা তো মাস্ট, আর যারা অলরেডি একটা দিয়েছেন তারা তো ওটার চেয়ে নাম্বার বেশি পেলে সেই বেশিটাই কাউন্ট করুন। ওকে স্যার। মানে বেস্ট অন, যারা দুইটা অ্যাটেন্ড করবেন তাদের জন্য বেস্ট অন, আর যারা একটা অ্যাটেন্ড করবেন তাদের তো একটাই অপশন। হ্যালো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। তো
তো এবারে অ্যাসাইনমেন্টের কথাটা বলে দেই। জি স্যার। অ্যাসাইনমেন্টের জন্য আমরা যে টপিকটা সবাই লিখেন। জি, আমি লিখে দিচ্ছি। Assignment on financial markets and institutions in Bangladesh. Financial markets and institutions in Bangladesh এর উপরে করবেন। এটা হলো আপনার টপিক। স্যার এটা হাতে লিখতে হবে না স্যার? জি। এখন এর মধ্যে কি কি থাকবে সেটি একটু হিন্টস দিয়ে দেই। ওকে স্যার। আচ্ছা, এটার মধ্যে কি কি থাকবে হিন্টস দিই এবার। অ্যাসাইনমেন্ট তো এর আগে আপনারা করেননি, এটাই তো মনে হয় ফার্স্ট, তাই না? মানে আমি তো স্যার এর আগে 2টা সেমিস্টারে অনলাইনে করছি স্যার। আমার এটা 4th সেমিস্টার। আপনার আইডিয়া আছে, আপনার আইডিয়া আছে। তো যাই হোক, আমরা এখানে বলে দিচ্ছি কিভাবে করবেন। এখানে আচ্ছা হিন্টস দিলাম, মানে এখানে আপনি যেটা হাইলাইট করবেন, ফাইন্যান্সিয়াল মার্কেট বাংলাদেশে কি কি আছে এর উপরে একটি ডেসক্রিপশন দিবেন। ওকে স্যার। ডিফাইন করবেন, ডিফাইন ফাইন্যান্সিয়াল মার্কেট ইন বাংলাদেশ। এখানে বাংলাদেশের অ্যাসপেক্টে তো এবং টাইপস গুলি, টাইপস অফ ফাইন্যান্সিয়াল মার্কেট ইন বাংলাদেশ। ওকে স্যার। বাংলাদেশে কি কি আছে সেটা হাইলাইট করবেন। ওকে স্যার। তারপরে এগুলি টাইপস গুলি ডিটেইলস লিখবেন। জি স্যার। স্যার পয়েন্ট আকারে ডিসক্রাইব করবেন। জি, ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস, এগুলিকে আপনি ডিসক্রাইব করবেন। তারপরে টাইপস অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লিখবেন। জি স্যার। এটা আমরা ক্লাসে একটু আলাপ করেছিলাম একদিন মনে হয়, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। জি স্যার। তো ওইটা ওখান থেকেই আপনারা জানেন যে কি কি ইনস্টিটিউশন রয়েছে এবং সেগুলি ডিটেইলসে লিখবেন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এন্ড ডিসক্রাইব different types of institution in detail, এটা ডিসক্রাইব করবেন। আর লাস্টে আপনি কনক্লুশন দিয়ে শেষ করবেন। জাস্ট একটু হিন্টস দিলাম যে এর মধ্যে কি কি আপনি লিখবেন। কত পেজের ভিতর হবে স্যার? আপনার হাতে লিখতে যত পেজ লাগে, কম বেশি হলে সমস্যা নেই। স্যার একটা স্ক্রিনশট নিব স্যার, একটু দাঁড়ান স্যার। আচ্ছা, তাহলে উপরে তুলতে হবে তো স্যার, আরেকটু উপরে তুলুন না স্যার। জি। ওকে স্যার। তো এটা হলো আমাদের হিন্টস দিয়ে দিলাম, আপনি বুঝবেন যে কি কি এখানে করতে হবে। তো বুঝছেন তো কি কি লিখতে হবে? বুঝতে পারছি স্যার। আর এভাবে সবাই লিখে সাবমিটেড টু, সাবমিটেড বাই একটা পেজ করবেন। স্যার পেজ কি কোনো লিমিটেড আছে নাকি? না লিমিট নাই, আপনার লিখতে 10 পেজ লাগুক, 15 পেজ লাগুক, 8 পেজ লাগুক, আপনার লিখতে যতটুকু লাগে ততটুকু লাগে, কোন সমস্যা নেই। এক একজনের হাতের লেখা তো এক এক রকম, কারো একটু বেশি পেজ লাগে, কারো কম লাগে। ওইটা এর জন্য পিডিএফ করে স্যার, এটা কি পিডিএফ করে আমাকে মেইল করবেন। মেইল নাম্বার তো দেয়া আছে এখানে, তারপর আমি আবার গ্রুপে দিয়ে দিব। স্যার এটা মেইল আইডি না? জি। হ্যাঁ।
7 তারিখের ভিতরে দিতে হবে না, ডেট অফ সাবমিশন তো আপনাদের পরীক্ষা 4 তারিখ। 4 তারিখে জি দিতে হবে কয় তারিখ স্যার? 4 তারিখের মধ্যে, যেদিন আমাদের এক্সাম ওরে ভাই, ওই দিন অথবা ওর আগে আপনার সুবিধা মতো। স্যার ঠিক আছে স্যার। এবার কারো কোনো সমস্যা থাকলে বলেন, না হলে তো আমরা মোটামুটি রিভিউ শেষ করে জি স্যার, শেষ করে দিই জি স্যার। স্যার কোনো সমস্যা হলে আপনাকে কন্টাক্ট করতে পারবো স্যার? হ্যাঁ শিওর, গ্রুপে নক করবেন। জি স্যার। গ্রুপে তো আমরা সবাই আছি, কোনো সমস্যা হলে গ্রুপেই নক করতে পারবেন। নক করলে আমি গ্রুপে ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি, জি স্যার, খুঁজে পাবেন। জি স্যার পাইছি স্যার, গ্রুপে দিয়ে দিচ্ছি। তো এই হলো টোটাল। তো আজকে আমরা মূলত টোটাল সিলেবাসটা রিভিউ করলাম। তো আশা করি কারো কোনো সমস্যা নাই। তারপরেও থাকলে নিজেরা আলাপ করে নেবেন, বা গ্রুপে কেউ যদি না বুঝেন আমাকে নক করবেন। জি স্যার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। তাহলে আজকে শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। স্যার ভালো থাকবেন স্যার। স্যার টাইমটা ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এক্সামের টাইমটা এক্সামের টাইম, ও আচ্ছা, এক্সামের টাইম 3টায়। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার 3টায় না? জি হ্যাঁ 3টায় হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম স্যার।